আমার স্কুল সূত্রাগড় এমএন হাই স্কুলের ছাত্ররা এবং আমার ইউটিউব প্ল্যাটফর্মের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লকডাউনের জন্য তোমাদের পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটছে, আর এই ব্যাঘাত ঘটা থেকে যদি সামান্যতম তোমাদের রিলিফ দেওয়া যায়, অর্থাৎ তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটি অধ্যায় তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। এই অধ্যায়টি হলো অনুপাত ও সমানুপাত, ক্লাস 10-এর। এটা পার্ট 1। পার্ট 1 কেন বলছি, কারণ এখানে দেখবে তোমাদের বইয়ে পার্ট 5.1, 5.2, 5.3 এ 3টি অধ্যায় আছে। তার প্রথম অংশটাই আজকে মেনলি আমি আলোচনা করব, এবং ধীরে ধীরে তার পরেরগুলোও আমি এর পরবর্তী পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা এটা দেখে বাড়িতে অঙ্কগুলো করতে পারবে। তো চলো শুরু করা যাক। সবার আগে জানতে হবে অনুপাত কি। অনুপাত মানে, আমরা অনুপাতের সঙ্গে এর আগেও পরিচিত হয়েছিলাম, ক্লাস 7-এ সম্ভবত ছিল, যেখানে বলা হয়েছিল যে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনামূলক আলোচনাকে অনুপাত বলে। তো সেটাই, তার মানে অর্থাৎ বলতে পারছি যে একটি রাশি অপর একটি রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। এটা বোঝানোর জন্য তোমাদের সামনে আমি একটা উদাহরণ নিয়ে আসবো। দেখো, মনে করো একটা মাঠ আছে, সেই মাঠে খেলা হচ্ছে, সেখানে দর্শক আছে 20 জন এবং সেই মাঠে খেলোয়াড় আছে 6 জন। তাহলে এখন যদি বলি খেলোয়াড় আর দর্শক, তাদের মধ্যে অনুপাত নির্ণয় করব, অর্থাৎ দর্শকের সংখ্যা খেলোয়াড়ের কত গুণ বা কত ভাগ সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ দর্শক ইস টু খেলোয়াড় কত হবে? নিশ্চয়ই হবে 20:6। 20:6 বলতে অর্থাৎ আমরা তো জানলাম যে কত গুণ, তাহলে 20টা 6-এর কত গুণ সেটা নির্ণয় করতে আমাদের দেখতে হবে যে 20/6। 20/6কে আমরা জানি কাটাকুটি করা যায়, 20কে 2 দিয়ে কাটলে 20কে 2 দিয়ে কাটলে কত হবে? এখানে হবে 10 আর নিচে হবে 3, তাহলে কি পেয়ে গেলাম? 10/3। অর্থাৎ দর্শক ও খেলোয়াড়ের অনুপাত কত হলো? 10:3। বোঝা গেছে? দর্শক ও খেলোয়াড়ের অনুপাত পেয়ে গেলাম 10:3। এবার আরেকটা কথা জানতে হবে অনুপাতকে সম্পর্কে। অনুপাতকে দেখো, অনুপাতকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আমি অর্থাৎ বলতে চাইছি এরকম একটা কথা যে ধরো A:B একটা অনুপাত আছে, তার মানে তো A/B। কারণ কি, আমরা আগেই দেখলাম যে 20:6 মানে 20/6 এই জায়গাটায়। 20:6, 20:6 ইকুয়ালস টু 20/6। তাহলে A:B ইকুয়াল টু A/B। এবার মনে করো আমি একটা সংখ্যা দিয়ে ওপর লব আর হরকে একটা সংখ্যা দিয়ে গুণ করব। গুণ করলে কি পাবো? A/B। আবার তার মানে আমি বলতে পারি না যে A/B ইকুয়ালস টু কি? A:B। তাহলে শুরু হয়েছিল A:B নিয়ে, শেষ হলো A:B দিয়ে। অর্থাৎ অর্থাৎ A:B ইকুয়ালস টু A:B। তার মানে কী করে হলো? দুটোকেই কে দিয়ে গুণ করলাম, তাহলে জানতে পারলাম যে কে দিয়ে যদি কোনো অনুপাতের দুপক্ষকেই গুণ করি তাহলে অনুপাতটা একই থাকে। ঠিক একইভাবে আর একটা দেখো, A:B মানে A/B, আমি যদি উভয়কেই কে দিয়ে ভাগ করতাম তাহলে কি পেতাম? A/K/B/K। এই জায়গাটায় A/K/B/K, অর্থাৎ আমি বলতে পারি A/K/B/K। অর্থাৎ দুটো সংখ্যাকেই কে দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ কোনো অনুপাতের দুটো যে পদ, একটা A আর একটা B, তাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমি আর একটা উদাহরণ নিয়ে আসছি। ধরো আমি লিখলাম 2:3। আমি ইচ্ছা করলে একে 5 দিয়ে গুণ করতে পারি, তাহলে হয়ে গেল 10, বাঁদিকে হয়ে গেল, ডান দিকে হয়ে গেল 15, গুণ করতে পারি। আবার আমি যদি কোনো একটা অনুপাত লিখি যে 15:20, তো একে দুটোকেই কী দিয়ে ভাগ করা যাবে? 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে এটা হবে 3, এটা হবে 4। অর্থাৎ এই অনুপাতটাই হয়ে গেল 3:4। যে কোনো অনুপাতকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগও করা যায়। ঠিক আছে, এরপরে দেখি একটা অনুপাত লিখেছি A:B। A:B-কে এই যে তার প্রথমটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হবে পূর্বপদ এবং পরেরটাকে বলা হবে
উত্তরপদ। ঠিক আছে, এটা তেমন কোনো ব্যাপার না, সবাই জানে। আগের আমরা জানি আমাদের পূর্বপুরুষ বলি কাদেরকে, যারা আমাদের আগে জন্মেছে, এবং আমাদের উত্তরসূরি বলা হয় আর কি, যারা আমাদের পরবর্তীতে জন্মাবে। ঠিক আছে, যাক, পূর্বপদ উত্তরপদ বুঝতে পেরেছো। এবার আসি সাম্যানুপাত। সাম্যানুপাত বলতে কি বোঝায়? সাম্যানুপাত বলতে যদি দেখা যায় যে পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে যায়, পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়ে যায়, মানে উদাহরণ হিসাবে কি দেবো? উদাহরণ মানে ধরো 2:2, 2:2 মানে আমরা বলতে পারি 1:1। তার মানে যদি এরকম হয় তখন তাকে বলা হবে সাম্যানুপাত। আর যদি এরকম না হয় তখন তাকে কি বলা হবে? অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ যদি সমান না হয় তখন তাকে বলা হবে বৈষম্যানুপাত। তাহলে বৈষম্যানুপাত কাকে বলবো? যার পূর্বপদ আর উত্তরপদ সমান নয়। যা এর উদাহরণ তো নিশ্চয়ই বুঝতে পারছো, 2:3, নিশ্চয়ই 2 আর 3 সমান নয়, তাহলে বৈষম্যানুপাত। ঠিক আছে, এরপর আসি গুরু অনুপাত। গুরু অনুপাত কখন বলবো? গুরু অনুপাত হচ্ছে, দেখো দুটো একটা অনুপাত যদি A:B হয়, A:B কোনো একটা অনুপাত, এই অনুপাতের যদি এরকম হয় যে A/B গ্রেটার দ্যান 1, A/B যদি গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা বলবো এটা গুরু অনুপাত। তা তোমরা বলতে, অর্থাৎ যদি A আর B দুটোই পজিটিভ হয়, A আর B দুটো যদি ধনাত্মক হয়, মানে মাইনাস না হয়, তাহলে 3:2, অর্থাৎ প্রথম পদটা যদি বড় হয় পরের পদটা যদি ছোট হয় তখন তাকে গুরু অনুপাত বলতে পারবো। কিন্তু সব ক্ষেত্রে নয়, কারণ কি, যদি নেগেটিভ হয়ে যায়, মানে মাইনাস কেউ একজন হয়ে যায়, তাহলে এই সংজ্ঞাটা উল্টো হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ গুরু অনুপাত কখন বলবো? যদি A/B গ্রেটার দ্যান 1 হয়। ঠিক একইভাবে লঘু অনুপাত কাকে বলবো? এর উল্টোটা, যে A:B এর অনুপাতের ক্ষেত্রে A/B যদি লেস দ্যান 1 হয়, অর্থাৎ এরকম যে 2:3, এটা কি অনুপাত? লঘু অনুপাত, এটা লঘু। আর গুরু অনুপাত কোনটা? ধরো 5:2, এটা কি? এটা গুরু। বোঝা গেছে? ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলতে কি বোঝায়? A:B এর ব্যস্ত অনুপাত হবে B:B। ধরো কোনো একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ হলো মনে করো 2:3 একটা অনুপাত আছে, এর ব্যস্ত অনুপাত কি হবে? 3:2, মানে পূর্বপদটা হবে উত্তরপদ, উত্তরপদটা হবে পূর্বপদ। বোঝা গেছে? নেক্সট, এরপর খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলতে কি বোঝায়? ধরো দুটো উদাহরণ, আমি দুটো অনুপাত লিখছি, একটা A:B আর একটা C:D। এক্ষেত্রে করা হবে কি, দুটোর পূর্বপদগুলো, মানে এই প্রথম অনুপাতের পূর্বপদ A, পরের অনুপাতটার পূর্বপদ C, A আর C কে গুণ করব, A ইন্টু C, আর ওদিকে B ইন্টু D, এটাই হবে ওদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। পূর্বপদ গুণ উত্তরপদ গুণ। ঠিক আছে, দেখো এই যে A:B C:D এর মিশ্র অনুপাত হয়ে গেল AC:BD। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো, তিনটে হলে কি হবে? দেখা গেলো একটা A:B আছে, আর একটা C:D আছে, আর একটা E:F আছে। এদের কি হবে? এদের ক্ষেত্রে তাই পূর্বপদ যে তিনটে আছে তাদের গুণফল ইস্টু করে পরেরগুলো SACE, ওদিকে BDF। বোঝা গেছে? তাহলে যৌগিক অনুপাত বোঝা গেল। আমি আর একটা এমনি সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে দেখাবো। ধরো একটা অনুপাত আছে 2:3, আর একটা আছে 5:4, আর একটা আছে 1:2। তিনটে অনুপাত আছে, এদের মিশ্র অনুপাত কী হবে? তাহলে 2 গুণ 5 10 গুণ 1, তাহলে 10 আর এদিকে 3 4 12 2 24, তাহলে 10:24। এটাই হচ্ছে ওদের মিশ্র অনুপাত। এরপর আমি চাইলে একে সরল করতে পারবো। সরল কী করে করে? যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়। গুণ এখানে করবো না, ভাগ করব। তাহলে কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5:12। বোঝা গেছে? তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বুঝতে পেরেছো আশা করি। এরপরে থিওরি বা সংজ্ঞা টঙ্গা আর তেমন কিছু নেই, কিছু উদাহরণ নেবো আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এগুলো বেশিরভাগই আমি যে উদাহরণগুলো নেব তোমাদের পাঠ্য বইয়ের যে 5.1-এর এক্সারসাইজটা আছে, কোষে দেখি বলে যেটা আছে, সেখানকারই অঙ্কগুলো, যেগুলো আমার মনে হয়েছে খুব ভালো অঙ্ক, সেগুলোকেই তুলে ধরেছি, সেগুলোকেই আমি বোঝাবো। এবং বাকি যেগুলো বোঝালাম সব তো সম্ভব হবে না বোঝানো,
যেগুলো সম্ভব হয়নি, মানে যেগুলো আমি করিনি, তোমরা আশা করছি সব পারবে। দেখো একটা উদাহরণ নিচ্ছি, খুব সহজ অঙ্ক। 4 মাস আর 1 বছর 6 মাসের অনুপাত নির্ণয় করে সরল আকারে প্রকাশ করো আর কি। তো দেখো একটা এখানে যেটা প্রবলেম, একটা হচ্ছে 4 মাস, কোনো ব্যাপার না, আর এটা হচ্ছে 1 বছর 6 মাস। এখানে অনুপাতটা করতে গেলে একটা প্রবলেম হবে, এদের যে এককটা একই নয়। একটা আছে 1 বছর 6 মাস, তাহলে দুটোকেই মাসে নিয়ে আসতে হবে অথবা দুটোকেই বছরে নিয়ে যেতে হবে। তো মাসে নিয়ে আসা সহজ, তা কী করবো, 1 বছর 6 মাস মানে কত, 18 মাস। তাহলে কেমনভাবে করব, দেখো 4 মাস ইস্টু 1 বছর 6 মাস লিখলাম, তারপরে 1 বছর 6 মাসের জায়গায় কী লেখা যাবে, 18 মাস। এবার তো দুটোই তো মাস, তাহলে অনুপাত করা যাবে, কারণ দুটো সমজাতীয় রাশি হতে হয়, দুটোই মাস আছে। এবার তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে 4:18। এবার দুটোকে কি দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, হয়ে গেল 2:9। এটাকেই বলা হচ্ছে সরল আকার, বলা হচ্ছে না সরল আকারে প্রকাশ করো, এটাই হচ্ছে সরল আকার। এবার বলো তো দেখি, এই যে অনুপাতটা হলো এটা কি ধরনের অনুপাত, এটা সাম্যানুপাত না বৈষম্যানুপাত? এখানে 2 আর 9 দুটো আলাদা আছে, তাই এটা বৈষম্যানুপাত। এটা গুরু অনুপাত না লঘু অনুপাত? এক্ষেত্রে 2/9 যে সংখ্যাটা, সেটা কি ধরনের সংখ্যা? 2/9 নিশ্চয়ই 1-এর থেকে কম, তাহলে এটা হবে লঘু অনুপাত। বোঝা গেছে? আর একটি উদাহরণ নেব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে a/b/c, b/c/a, c/a/b এর মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র অনুপাত কী করে করতে হয় আমরা জানি, প্রথমের গুলো গুণ আর ইস্টু দিয়ে পরের গুলো গুণ। তাহলে গুণ করে দেবো, এদের মিশ্র অনুপাত হচ্ছে a/b, তার সঙ্গে b/c গুণ হলো, তার সঙ্গে c/a গুণ হলো, আর ডান দিকে c/a/b তাদের গুণ করলাম। ঠিক আছে, এবার এখানে কি হবে, এইখানে b/b কেটে যাচ্ছে, c/c কেটে যাচ্ছে, a/a কেটে যাচ্ছে, তাহলে বাঁদিকে থাকলো কি, বাঁদিকে কিছুই থাকলো না মানে কি থাকলো, 1 থাকলো। আর ডান দিকে c/a/b তাকে আমরা বলতে পারি a/b/c, কারণ আমরা গুণফল করার পরে সরল করার সময় আমরা অ্যালফাবেটিক্যালি যেটা আগে পরে থাকে সেভাবে লিখি। তাহলে কি দাঁড়ালো, 1:a/b/c। খুব সহজ ব্যাপার। আরও একটা উদাহরণ নেব, x² yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে xy/z²? মানে এইটা একটা অনুপাত আছে, এটা তো মিশ্র অনুপাত, সরি এইটা হচ্ছে মিশ্র অনুপাত। তো এর সঙ্গে কোন অনুপাত, আমি ধরলাম সেই অনুপাতটা a/b। তো দেখো কিভাবে করব, ধরি অনুপাত, নির্ণয় অনুপাতটি হচ্ছে a/b। তাহলে এইটা আর এইটাকে মিশ্র অনুপাত করব, সেটা হবে ইকুয়ালস টু হবে এইটা। ঠিক আছে, তাহলে এইটা মিশ্র অনুপাত কীভাবে করতে হবে, এই a এর সঙ্গে x² গুণ করতে হবে আর b এর সঙ্গে yz গুণ করতে হবে। করে কি হবে দেখব, করে এরকম হবে x² ইন্টু a ইস্টু yz ইন্টু b ইকুয়াল টু xy/z²। এবার a আর b এর মানটা তো বার করা তো সম্ভব না, a আর b এর অনুপাতটা বার করব। এবার এর পরের লাইনে কি করা যাবে, আমরা জানি অনুপাত হলে তাকে a/b আকারে লেখা যায়। তো x² ইন্টু a বাই yz ইন্টু b, আর ডান দিকে ছিল xy/z² ছিল, তাই বাই করে দেওয়া হয়েছে। এবার এর পরের লাইনে কি করা যাবে, a/b ইকুয়াল টু কি হয়, এই যে এইখানে যে yz ছিল সেটা ডান দিকে গেলে ওপরে উঠে যাবে, এই যে, আর এখানে যে x² ছিল সেটা ডান দিকে গেলে নিচে নেমে আসবে। ঠিক আছে, এবার একটু কাটাকুটি করলাম, ওপরে x ছিল একটা, নিচে x ছিল দুটো, তাই একটা x থাকলো, ওপরে z ছিল একটা, নিচে z ছিল দুটো, তাই নিচে একটা z থাকলো, আর বাকিগুলো থেকে গেল। তাহলে a/b মানে এত দাঁড়ালো, অর্থাৎ অনুপাত কত হলো, অনুপাত হয়ে গেল, অনুপাতটা কি দাঁড়াবে, অনুপাত হয়ে গেল a/b ইকুয়াল টু y²/xz। তাহলে এটাই উত্তর। কোন অনুপাতকে মানে গুণ করতে বলেছিল, তা সেটা হলো এইটা। আর একটা প্রশ্ন দেখো, এই ধরনের প্রশ্নগুলো খুব আসে পরীক্ষাতে, তোমাদের 1 নম্বরে বা 2 নম্বরে থাকবে। এই অধ্যায় থেকে কোনো অঙ্কই 3-এ থাকবে না, থাকলে শেষের দিকে একটা আমি সেরকম অঙ্ক একটা দেখিয়েছি, বেশিরভাগ অঙ্ক এখানে 1-এ কিংবা 2-এ থাকবে, তবে পরীক্ষায় আসবেই, এটুকু শিওর। এখানে একটা অনুপাত দেয়া আছে a/b 2/3 আর কি,
বি ইস টু সি 4:5 আর সি ইস টু ডি 6:7, তাহলে এ ইস টু ডি কত? এটা একটা খুব সহজ উপায়। সহজ উপায়টা কি, এখানে এ ইস টু বিকে কী করা যায়, দেখো এ ইস টু বিকে লেখা যায় 2:3 ছিল তাই 2/3 লেখা যায়, বি ইস টু সি 4/5 লেখা যাবে, সি বাই ডি 6/7 লেখা যাবে। অনুপাত মানেই তো বাই করে দেওয়া যায়। এবার আমরা কি করব, এ আর ডি রাখতে বলা হয়েছে প্রশ্নে, বি কোনো বি থাকবে না, কোনো সি থাকবে না, ঠিক আছে? তাহলে কি করব আমরা, দেখো এইগুলো বাঁ দিকগুলোকে যদি গুণ করে দিই, এ বাই বি এর সঙ্গে বি বাই সি, বি বাই সি এর সঙ্গে সি বাই ডি, এই বাঁ দিকেরগুলো গুণ করে দিলাম আর ডান দিকেরগুলো গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এখানে বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, থাকছে কি, আর আর এদিকে কিছু কাটছে, এদিকে 3 এর সঙ্গে 6 কাটলে 2 হচ্ছে, আর তেমন কেউ কাটছে না, তাহলে কি থাকলো, এ বাই ডি ইকুয়াল টু 16/35, অর্থাৎ এ ইস টু ডির মান জেনে গেলাম, এ ইস টু ডি 16:35। বোঝা গেল? আরও একটা প্রবলেম দেখাবো। এখানে এ ইস টু বি দেওয়া আছে, বি ইস টু সি দেওয়া আছে, এ ইস টু বি ইস টু সি নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এখানে 3 জনই থাকবে। এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে কিন্তু। কি করে করব, দেখো এ ইস টু বি ইকুয়াল টু 3:5 লিখলাম, আর বি ইস টু সি 2:3 লিখলাম। এখানে যেহেতু তিনটেই থাকবে, এ থাকবে, বি থাকবে, সি থাকবে, তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে এখানে আগে, এই যে প্রথম যে অনুপাতটা আছে তার মধ্যে বি এর অংশ কোনটা, বি এর অংশ নিশ্চয়ই 5, আর দ্বিতীয়টা যে অনুপাত আছে বি ইস টু সি, তার ক্ষেত্রে বি এর অংশ কোনটা, বি এর অংশ নিশ্চয়ই 2। আমাকে এই দুটোকে সমান করার চেষ্টা করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করলে এদিকেও বি এর অংশটা যা হবে আর এদিকেও বি এর অংশটা সেটা হবে? তো প্রথম পক্ষকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে, 2 দিয়ে গুণ করছি আর কি, ইন্টু 2, আর এটাকে ইন্টু 5, তাহলে দেখো এখানেও 10 হয়ে গেল আর এখানেও 10 হয়ে যাবে, সেটাই করেছি। প্রথম পক্ষকে 2 দিয়ে গুণ করলে 6:10, আর পরেরটাকে 5 দিয়ে গুণ করলে 10:15। তাহলে এখানে এইবার দেখা যাচ্ছে কি, এখানেও বি এর অংশ 10, এখানেও বি এর অংশ 10, তাহলে দুটোই সেম হয়ে গেছে। এইবার তাহলে বুঝতে পারলাম যে এ ইস টু বি ইস টু সি কত হবে, 6:10:15। বোঝা গেল? আর একটা অঙ্ক, এ ইস টু বি ইকুয়াল টু 8:7 হলে এই মানটা নির্ণয় করো। খুব সহজ। কি করে করব, এ ইস টু বি 8:7 থাকলে আমরা এটাকে লিখতে পারি, এ কে লিখতে পারি 8কে, কারণ আমরা জানি, কারণ দেখায় এর আগে প্রথম দিকের ভিডিও মানে অংশটা তোমরা দেখতে পাবে যে 8:7 বলতে আমরা বুঝি 8k/7কে লেখা যায় কি না, যেখানে কে এর মান নট ইকুয়াল টু 0। তাহলে আমি ধরতে পারি এইটা এ আর এটা বি। তাহলে এখন এই যে অনুপাতটা করেছে সেটা আমি ওপর নিচ করে লিখেছি, মানে বাঁ দিকটাকে লিখেছি ওপরে আর ডান দিকটাকে লিখেছি নিচে। নাও করতে পারতাম, আমরা যদি পাশাপাশিও লিখতাম কোনো ক্ষতি ছিল না। তাহলে 7a - 3b বাই 11a - 9b ইকুয়াল টু কী হবে, 7 ইন্টু এ এর মানটা বসিয়ে দেওয়া হলো 8কে, এই যে 8কে, এবং ওদিকে বি এর মানটা 7কে, সেটাও বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে আর নিচেও তাই করে দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, ওপরে হলো 7 × 8 = 56 - 3 × 7 = 21, আর নিচে 8 × 11 = 88 - 7 × 9 = 63। 56কে থেকে 21কে বাদ দিলে কি হবে, 35কে, নিচে হয়ে গেল কি 88 - 63 25কে। তাহলে এখন দুপাশ থেকে ওপর নিচে কে কে কেটে যাবে, আর 25 দিয়ে 35কে কাটাকুটি করলে কি হবে, ওপরে হয়ে যাবে, এখানে কে কেটে গেল, এখানে 5, এখানে 7, তাহলে কি দাঁড়াবে 7/5। তার মানে কি জানতে পারলাম যে ওই অনুপাতটা কি, এই অনুপাত যে অনুপাতটা নির্ণয় করতে বলা হয়েছিল এটা হয়ে গেল 7:5। ঠিক আছে? আর একটা সমস্যা,
এখানে দেওয়া আছে 10x + 3y = 5x + 2y = 9:5 হলে দেখাও যে 2x + y = x + 2y = 11:13 কিভাবে হবে? প্রথমে আমরা এই অংশটা নিয়ে কাজ শুরু করব। এখান থেকে আমাকে এই x = y কত সেটা বার করতে হবে। সেটা বার করে ফেললে পরবর্তীতে এই মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে লেখা হলো যে 10x + 3y = 5x + 2y = 9:5 যেটা যেমন ছিল সেটা লিখলাম। তো * থাকলে আমি তাকে বাই করে দিতে পারি, 10x + 3y / 5x + 2y ওদিকে 9/5। এবার কি করব, কোনাকুনি গুণ করতে পারি আমরা। গুণ করলে কি দাঁড়ালো 50x + 15y ওদিকে 5 9 45 9 2 18। তারপর কি করা যায়, 50x - 45x = 18y - 15y। 50x 45x মাইনাস করে দিলে 5x ওদিকে ডান দিকে থাকছে 3y। তাহলে x/y কত? x/y = 3/5। এই জায়গাটায় অনেক ছাত্ররা ভুল করে, আমি খাতা দেখতে গিয়ে দেখি এই জায়গাটায় কি করে, অনেক সময় অনেক ছাত্রই ভুলবশত লিখে দেয় x/y = 5/3 লিখে দেয়। এই জায়গাটা আমি তোমাদের বলি কি ভুলটা কি হয়, তোমরা কোনাকুনি আরেকবার গুণ করে দেখবে। এই জায়গাটায় কোনাকুনি গুণ করে দেখবে। এদিকে যদি কোনাকুনি গুণ করতাম তাহলে তো 3x হতো, আর এই কোনা গুণ করলে 5y হতো। এখানে কি তাই ছিল? 3x = 5y ছিল না। তাহলে এইবার এই ভুলটা হয়ে থাকে, তো কোনাকুনি গুণ করে দেখলেই তোমরা ভুলটা ধরে ফেলবে। যাই হোক, তাহলে x/y কত হলো 3/5। তাহলে এইবার আমি ধরতে পারি x = 3 কে। আচ্ছা কেন, অনুপাতটা কত? x = y = 3:5। এর ঠিক আগের অঙ্কটাতে আমরা দেখলাম অনুপাত ছিল, তখন আমরা 3 কে আর 5 কে ধরে নিয়েছিলাম। তো এখন তাই করা হলো যে x = 3 কে, y = 5 কে। এই প্রশ্নটা তো এরকমও আসতে পারতো। এই প্রশ্নটা যদি তোমাদের এরকম আসতো যে 10x + 3y এরকম যদি থাকে, তাহলে x = y কত নির্ণয় করো, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলেই হয়ে যেত। এবার তার সঙ্গে এক্সট্রা এতখানি আছে, সেটা কি করে করবো? তাহলে x এর মান জেনে গেলাম, y এর মান জেনে গেলাম। এবার আমরা এই অনুপাতটাই বসিয়ে দেবো, দেখবো কত হয়। তো 2x + y = x + 2y, মানে এই বাঁ দিকটা লিখলাম অনুপাতের। x এর জায়গায় 3 কে, y এর জায়গায় 5 কে বসালাম। তাহলে কি দাঁড়ালো, বাঁ দিকে হয়ে গেল ক্যালকুলেশন করে 11k = 13k। দুপাশ থেকে কে কেটে গেলে 11:13। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত হয়ে গেল। আর একটা প্রবলেম দেখাবো, এটাই লাস্ট প্রবলেম। প্রশ্নটা হচ্ছে কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ করলে, অ্যাকচুয়ালি কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হয়। তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, এই দুটো অনুপাতের যৌগিক অনুপাতটা কত সেটা বার করে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 10:12, 2 দিয়ে কাটলে 5:6 এইটা হয়ে যাবে। আর পূর্বপদ বলতে, এখানকার পূর্বপদ বলতে প্রথমটা মানে পূর্বপদ কোনটা, 4, আর উত্তরপদ 7। তাহলে কোন সংখ্যা, একটা সংখ্যা যদি আমি x নিই তাহলে একবার করতে হবে 4 + x, এদিকে 7 - x, এটা করে সেটা এই 5:6 এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো প্রবলেমটা করেই দিয়েছি এখানে দেখো। তো ধরি সংখ্যাটি x, তাহলে 2:3 আর 2:3 5:4 এর যৌগিক অনুপাতটা কত হলো, 10:12 হয়ে গেল। 10:12কেই আমি বলতে পারি কত হয়, 5:6 বলা যেতেই পারে। নেক্সট, তো শর্তানুসারে এই যে একবারে করে দিয়েছি 4 + x, কেন হয় নিশ্চয়ই বললাম, পূর্বপদের সঙ্গে x যোগ করেছি 4 + x, আর উত্তরপদের সঙ্গে x মাইনাস করেছি 7 - x, এটা 5:6 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, 4 + x / 7 - x = 5/6। কোনাকুনি গুণ, তারপরে এবার সলভ করে আসছে x = 1। তাহলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, হয়ে গেল। নির্ণয় সংখ্যাটি হলো
এক্স, সরি 1। ব্যাস, এখানে আর তেমন কিছু নেই তোমাদের, এটা খুবই সহজ অধ্যায়। যা বললাম এই টাইপে আমি প্রত্যেকটা টাইপেরই একটা করে অঙ্ক এখানে করে দিয়েছি, তোমাদের আর আশা করি কোনো অঙ্ক আটকাবে না। আর যদি তারপরেও কোনো অঙ্কে অসুবিধা হয় আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা এইগুলো দেখলে, ভিডিওটা দেখার পরে এবার বাড়িতে অঙ্কগুলো করো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।